স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো খুলনা বিভাগের জেলাগুলোর খবর, সাথে আছে আমি আব্দুল্লাহ ফারুক। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং বিভিন্ন কারণে বন্ধ ছিল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ক্লাস ও পরীক্ষা না হওয়ায় সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। তাই দেরিতে হলেও ক্লাসরুমে ফিরতে চান তারা। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান ও শিক্ষকদের বিভিন্ন দাবিতে কর্মবিরতির কারণে ব্যাহত হয়েছে দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। ব্যতিক্রম নয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ও। ক্লাস ও পরীক্ষা না হওয়ায় ক্ষতির মুখে পড়ছেন শিক্ষার্থীরা। জুলাই বিপ্লবের প্রভাবে সেশন জটের সম্মুখীন হবার আশঙ্কা শিক্ষার্থীদের। তবে দেরিতে হলেও আবারও ক্লাসরুমে ফিরতে চান সবাই। আছে নতুন বছরে নতুন করে শুরুর উদ্যমও। অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে আমরা কবে ক্লাস করতে পারবো, কবে পরীক্ষা দিতে পারবো, যার কারণে অনেক দুশ্চিন্তাও দেখা দিচ্ছে আমাদের মধ্যেও, প্লাস আমাদের বাবা মাদের মধ্যেও। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ছিল, আমাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, এটা সত্য। পাশাপাশি আমাদের ফ্যামিলি আছে, অনেকেরই ফ্যামিলি আছে যাদের পরিবারের দায়িত্ব নিতে হবে, তাদের চিন্তা ভাবনা আছে। স্বাভাবিক অবস্থায় এখনো ফিরতে পারিনি, চেষ্টা করছি, ইনশাল্লাহ ফিরে যাব। আর সেশন জটের কথা যেটা স্যার বলল, তারা চেষ্টা করছে, রেগুলার ক্লাস হচ্ছে, ইনশাল্লাহ কাটিয়ে উঠবো আমরা। আশা করা যায় যদি স্যাররা তাদের জায়গা থেকে দায়িত্বশীল হয় এবং সকল পরীক্ষা কার্যক্রম একটু আগিয়ে নেওয়া যায়, তাহলে আমি মনে করি যে সেশন জটটা কমে আনা সম্ভব। আমাদের স্বপ্নের সাথে আমাদের ক্যাম্পাস অবশ্যই জড়িত। আমরা বৈষম্য মুক্ত, তারপর সেশন জট মুক্ত ক্যাম্পাস চাই। নিজ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রাজনীতি মুক্ত করার পাশাপাশি নানা জটিলতা কাটিয়ে উঠতে অক্লান্ত পরিশ্রম করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্লাস নেওয়ার ক্ষেত্রে দেখেছি যে অনলাইনে প্রথম দিকে কিছু ক্লাস নিয়েছি, এরপরে শিক্ষার্থীদের রিকভারি বা পাঠ রিকভারি করার জন্য আমরা কিছু অতিরিক্ত ক্লাস নেওয়ার যে প্ল্যান করে আমরা এই ক্লাসগুলি শুরু করেছি। যে টোটাল ডিউরেশন, সেইগুলোর মধ্যে থেকে কিভাবে অতিরিক্ত ক্লাস নিয়ে তাদের ক্রেডিট আওয়ার পূর্ণ করা যায়, এই জন্য সকাল একেবারে 9টা থেকে শুরু হচ্ছে, প্রত্যেকটা বিভাগেই 4টা পর্যন্ত প্রায় ক্লাস হচ্ছে। ছাত্ররা হলে বিশ্ববিদ্যালয়ের প্রাণ, বিশ্ববিদ্যালয়ের হৃৎপিণ্ড, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় নিবেদিত হবে ছাত্রদের কল্যাণে। এই জন্য আমি ডিক্লারেশন দিয়ে দিয়েছিলাম যে এই বিশ্ববিদ্যালয় হবে ছাত্রবান্ধব বিশ্ববিদ্যালয়। আমি এইখানে বসে আমার জয়েনিংয়ের পরপরই যে কথাটি বলেছিলাম সেই কথাটি আমি বলেছিলাম। তারপরে আমি ছাত্রদের সাথে মত বিনিময় করলাম। সব সংকট কাটিয়ে নতুন করে ক্যাম্পাসে নিয়মিত ক্লাস করার পাশাপাশি স্বাভাবিক জীবনে ফিরতে চান শিক্ষক শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, অথচ নেই শিক্ষক। মাঝে মধ্যে বাইরে থেকে 2-3 জন শিক্ষক নিয়ে আসা হয় ক্লাস নিতে, কিন্তু এখন তাও বন্ধ। অথচ বছরের পর বছর পাশ করে বের হচ্ছেন শিক্ষার্থীরা। এমন আজব অবস্থায় চলছে সাতক্ষীরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস। প্রতিষ্ঠানের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস। মাধ্যমিক বিজ্ঞান বিভাগে পাশ করে ম্যাটসে ভর্তি হয়। সারা দেশে 17টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একটি সাতক্ষীরায়। কিন্তু আজব এ প্রতিষ্ঠান যেখানে আছে শুধু না থাকার করুণ চিত্র। একটা প্রতিষ্ঠান চলতে গেলে তার প্রশাসনিক একটা কাঠামো দরকার হয়। আমাদের ম্যাটসে এরকম প্রশাসনিক কোনো কাঠামো নেই। আমাদের প্রতিষ্ঠানের একজন প্রধান প্রিন্সিপাল, ইনিও নিয়মিত না, ইনিও থাকেন না। আমাদের প্রতিষ্ঠানে কোনো স্টাফ নাই, লাইব্রেরি আছে, ল্যাব আছে, কখনো খোলা হয় না। দুদকের মামলার নামে এটা মোলাঝোলায় রাখছে, কোনোদিন আমাদেরকে হাতে কলমে ল্যাবে শেখানো হয় না। আমরা চাই দ্রুত এগুলোকে খুলে দেওয়া হোক। এ ক্যাম্পাসেই ছাত্র ও ছাত্রীদের পৃথক 2টি হোস্টেল থাকা সত্ত্বেও নেই আবাসিক পরিবেশ। এখানে পুকুর আছে, অথচ সংস্কারের অভাবে সেটি ব্যবহারের অযোগ্য। 2টি টিউবওয়েল আছে, অথচ তাতে পানি ওঠে না। আমরা এতগুলো মেয়ে, কিন্তু আমাদের পর্যাপ্ত রুম নাই। আমরা একটা রুমে 2 জনের জায়গায় আমরা 4 জন করে থাকছি। আমাদের জুনিয়র আছে, তারা হোস্টেলে উঠতে পারতেছে না, বাইরে বাসা নিয়ে থাকা লাগছে। যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, এখানে সরকার সব কিছু দেখাশোনা করবে, কিন্তু তাও আমাদের নিজেদের খরচ দিয়ে বাইরে থাকা লাগতেছে। আমাদের ক্যাম্পাসে মূলত সব থেকে মরণবিধি সমস্যা, আমরা পানির ব্যবস্থা নেই। আমরা যদি 4 ঘন্টা 5 ঘন্টা ক্লাস করি, আমরা পানি খেতে পারি না। ব্যবহার উপযোগী খেলার মাঠ নেই, তালাবদ্ধ জিমনেশিয়াম, প্রতিষ্ঠানের মেডিকেল ল্যাবরেটরি, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব সব কিছুই তালাবদ্ধ থাকার কারণে যথাযথ শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। আমরা যে প্র্যাকটিক্যালি কিছু শিখব বা আমাদের অ্যানাটমিক্যাল যে জিনিসগুলো আছে
আমরা কোনো কিছুই দেখতে পারি না, আমরা সেটা হাতে নিয়ে নড়াচড়া করে কিছুই শিখতে পারি না। আসলে আমরা যদি সেই জিনিসগুলো বাস্তবে না দেখি, কিছু না শিখি, তাহলে আমরা কিন্তু সঠিক চিকিৎসা মানুষকে প্রদান করতে পারবো না। ক্যাম্পাস জুড়ে নিরাপত্তার কোনো বালাই নেই। দুইবার ছাত্রী হোস্টেলে বহিরাগত পুরুষের প্রবেশের পরও হোস্টেলে দেয়া হয়নি নিরাপত্তা প্রহরী। চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান অথচ নেই শিক্ষক, ক্লাসরুমে নেই পাঠদান। মাঝে মাঝে বাইরে থেকে 2-3 জন শিক্ষক নিয়ে আসা হয়, তাও এখন বন্ধ। অথচ যথারীতি বছর বছর এই ম্যাটস থেকে শিক্ষার্থীরা চিকিৎসা শাস্ত্রে পাশ করে বেরিয়ে যাচ্ছে। সিভিল সার্জন ও সাতক্ষীরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক একজন, তিনি সাতক্ষীরা ম্যাটসের দুরবস্থার কথা স্বীকার করেন এবং শিক্ষক পদায়নের আহ্বান জানান। আমি ওখানে সাময়িকভাবে দায়িত্ব পালন করছি এবং ক্লাস নেওয়ার জন্য দেবহাটা উপজেলার 3 জন মেডিকেল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ক্লাস নিচ্ছে এবং অন্যান্য টেকনিক্যাল ক্লাস যাদের নেওয়ার কথা তাদেরকেও বলা হয়েছে, তারা ক্লাস নিচ্ছে। মূলত পদ সৃজন না হইলে এবং জনবলের পদায়ন না হইলে আসলে প্রতিষ্ঠান চালানো অত্যন্ত কষ্টকর। 2013 সালে প্রতিষ্ঠিত হলেও 2018 সালে এর আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানে 2024-25 সেশনে 155 জন শিক্ষার্থী রয়েছে, যারা যথাযথ শিক্ষা না পেয়েই বের হবে মানব সেবায়। আমিনা বিলকিস ময়না, চ্যানেল 24, সাতক্ষীরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর খুলনায় পুলিশের তৎপরতা ঝিমিয়ে পড়ায় বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। হত্যাসহ অপরাধ কর্মকাণ্ডের নেতৃত্ব দেয় 12 জন শীর্ষ সন্ত্রাসী ও তাদের সহযোগীরা। সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। বাকি 8 জনকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় খুলনা মেট্রোপলিটন পুলিশ। সাম্প্রতিক সময়ে খুলনায় বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। বেড়েছে ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার আর খুনসহ ঘটছে নানা ঘটনা। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন নগরবাসী। পুলিশের তৎপরতা ঝিমিয়ে পড়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের। এখন পর্যন্ত শীর্ষ সন্ত্রাসীর তালিকায় 12 জনের নাম উঠে আসলেও গ্রেপ্তার হয়েছে মাত্র 4 জন। যে পরিমাণে সন্ত্রাসী গ্রেপ্তার হওয়া দরকার এবং অস্ত্র উদ্ধার হওয়া দরকার, তার তুলনায় একেবারে যা হচ্ছে খুবই নগণ্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ সক্রিয় হতে হবে। পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং যৌথ বাহিনী মাঠে রয়েছে, তারা যদি কঠোর অবস্থানে না যায় এবং তারা যদি তাদের যে টহল এবং তাদের অভিযান যদি আরও বেশি আন্তরিকতার সাথে এবং আরও বেশি জোরদার করা না হয় সতর্কতার সাথে, তাহলে আমার মনে হয় যে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড বা যে আইনশৃঙ্খলার অবনতি, এখান থেকে আসলে খুব সহজে পুনরুদ্ধার করা সম্ভব না। হত্যাকাণ্ড ছাড়াও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে নেতৃত্ব দেয়া বাকি 8 জনকে ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। নিজেদের মধ্যে ঘোষণা করেছি যে এই 12 জনকে যদি অ্যারেস্ট করা হয় কমপক্ষে 50,000 টাকা পুরস্কার থাকবে এবং তার মধ্যে আমরা কিন্তু অলরেডি 4 জনকে অ্যারেস্ট করে ফেলছি। কোনোটার ক্ষেত্রে 50,000, কোনোটার ক্ষেত্রে আমি 1 লাখ টাকা পুরস্কার অলরেডি দিয়েছি, 1.5 লাখ পাইছে। এটার ক্ষেত্রেও 1.5 লাখ এবং 1.5 লাখেরও বেশি পাবে যদি গ্রেনেড বাবু সহ আরও যারা বড় সন্ত্রাসী আছে এদেরকে যদি আমরা ধরতে পারি। চেষ্টা থাকবে যে ওই যে বললেন ভিতরে থেকে যেরকম চাঁদাবাজি অন্যান্য প্রক্রিয়া করে এই সংক্রান্ত বিষয়ে আমরা নগরবাসী সহ আপনাদেরকে অনুরোধ করব, যদি এই ধরনের কোনো তথ্য থাকে তাহলে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কারাগারে থাকা সন্ত্রাসীরা তাদের সহযোগীদের দিয়ে যাতে অপরাধ কর্মকাণ্ড করাতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকার কথা জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একটিমাত্র সেতুর অভাবে চরম ভোগান্তিতে মোংলা বন্দরের পৌর শহরের 2 লাখ মানুষ। ঝুঁকি নিয়ে ট্রলারে করে প্রতিদিন নদী পার হতে হয়। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন সেতু না হয় ক্ষুব্ধ স্থানীয়রা। আবুল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এভাবেই নদী পার হচ্ছেন হাজারো মানুষ। বাগেরহাটের মোংলায় নদীতে সেতু না থাকায় কার্যত 2 ভাগে বিভক্ত দেশের অন্যতম এই সমুদ্র বন্দর।
দৈনন্দিন জরুরি কাজ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াত, চিকিৎসা সেবা নিতে নদী পারাপারের শেষ ভরসা এই ট্রলার। বর্ষা মৌসুমে দুর্ঘটনার পাশাপাশি শুকনো মৌসুমেও ভোগান্তি চরমে পৌঁছেছে। বাচ্চা কাচ্চা নিয়ে চলাচল করতে সমস্যা হয়, বিভিন্ন ধরনের ঝামেলা ভুগতে হয়। এখান থেকে ওঠানামার একটু সমস্যা আছে, এরপরে হচ্ছে যাওয়া আসার জন্য ঝামেলা হয়ে যাচ্ছে। আমাদের ব্রিজটা অত্যন্ত জরুরি, এখান থেকে হাজার হাজার মেয়েরা ইভিজের কাজ করতে চায়। আমাদের যে ট্রলার আছে, এই ট্রলার একটা প্যাসেঞ্জারের জন্য অন্তত 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট অপেক্ষা করে। এই নদীতে একটি সেতু নির্মাণের জন্য যুগ যুগ ধরে দাবি জানিয়ে এলেও কোনো সুফল পায়নি এলাকাবাসী। যদি কোনো সময় কোনো রোগী অসুস্থ হয়, তাদের পারাপার করতে হলে ফেরির জন্য একমাত্র মাধ্যম ফেরি, কিন্তু ফেরিটা জোয়ার ছাড়া চলে না, যার কারণে আমরা খুবই ভুক্তভোগী। পারাপার একটু খুব ঝামেলা, তাছাড়া অনেক সব এক্সচেঞ্জ করে যাইতে পারে না, টাইমলেস হয়। ডিজিটাল অর্থে সবার জন্য সুবিধা হবে, যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হবে। ঘটনা ঘটার পর আমরা অনেক রকমের কথা বলি, অনেক নৈতিক কথা বলি। আর থেকে 20-30 হাত দূরেও যদি একটা নৌকা দুর্ঘটনা ঘটে, আশঙ্কা থাকে অনেক লোক মারা যাবে। একটা ব্রিজ হলে মানুষের দুর্ভোগ অনেক কমে যেত, এবং আসার সময়ও দেখলাম যে অনেকে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে যায়। প্রত্যেকটা দিনে কয়েক লক্ষ মানুষ ইপিজেডে যাওয়া আসা করতেছে, গাড়ি নিয়ে পারাপার করতেছে, খুবই রিস্কের ভিতরে। একটা সেতু অতীব দরকার। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, এই নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সমীক্ষা শেষে চলতি বছরেই প্রকল্প পাস হতে পারে বলে জানান তিনি। মোংলা নদীতে একটি সেতু নির্মাণের বিষয়ে আমাদের দীর্ঘদিন থেকে একটা সমীক্ষা হচ্ছে, জরিপ হচ্ছে আর কি। তো এটা একটা কনসালটেন্সি ফার্ম তারা একটা সমীক্ষা করেছে, তো তারা একটা ড্রাফট রিপোর্টও তৈরি করেছে। সেখানে তারা 3টে অপশনে ব্রিজের প্রস্তাব করেছে। আমাদের যে সমীক্ষা হচ্ছে, এটা আমাদের লোকেশনটা যদি ফাইনালাইজ হয়, তারপরে আমরা যে প্রকল্প আকারে সাবমিট করব, আমরা আশা করতে পারি যে বছরের মধ্যে প্রকল্পটা পাস হবে। সেতুটি নির্মাণ হলে সহজ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি উন্নত হবে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য। ভোগান্তি কমে বদলে যাবে জীবনযাত্রার মান, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শিশুরা ছবি আঁকছে, তা আবার প্রদর্শিত হচ্ছে। নড়াইলে চিত্রা নদীর পাড়ে জেলেপল্লী শিশুদের নিয়ে এমন আয়োজন করেন চিত্রশিল্পী ডিডি মল্লিক। এমন সুযোগ পেয়ে খুশি শিশুরাও। চিত্রা নদীর পাড়ে জেলেপল্লীর উঠোনে মনের আনন্দে আঁকাবুকি করছে শিশুরা। কেউ আঁকছে গাছের ছবি, কেউ বা নদী, ঘরবাড়ি। ছবি আঁকা শেষে কাপড়ে টাঙিয়ে প্রদর্শিত হচ্ছে রঙিন ছবিগুলো। সন্তানদের সুপ্ত প্রতিভা দেখে উৎসাহিত হচ্ছেন অভিভাবকরা। ইচ্ছে থাকলেও অর্থের অভাবে প্রাতিষ্ঠানিকভাবে ছবি আঁকা শিখতে পারে না অনেকেই, তাই বাড়ির পাশে এমন সুযোগ পেয়ে খুশি শিশুরা। ছেলেমেয়েরা এত আগ্রহী এবং এত সুন্দর ছবি এঁকেছে দেখে আমার মনটা একদম ভরে গেছে। আমারও মনে হচ্ছে যে আমার সন্তান যদি ছোট কেউ থাকতো, আমি এনে তাকে এরকম ছবি আঁকায় অংশগ্রহণ করাতাম। প্রাইমারি স্কুলের পাশে যে মালোপাড়া, এই মালোপাড়ার বাঁধাঘাটে অনেক শিশু, প্রায় 50 থেকে 60 জন শিশু তারা আজকে ছবি আঁকছে এবং সেই ছবি প্রদর্শিত হচ্ছে। এটা দেখে আসলে খুব ভালো লাগছে। আমি এখানে ছবি আঁকতে এসেছি, আমি বড় হলে আরো ছবি আঁকবো। ছবিতে রয়েছে একটি নদী, গাছপালা, ব্রিজ, পাখি, আকাশ। গোয়াল বাড়িতে এসেছি, এখানে ছবি আঁকতে আমার অনেক ভালো লাগে। আমি বড় হয়ে আরো অনেক ছবি আঁকবো। বন ঘুড়ি উড়াচ্ছে, বিলে শাপলা ফুল ফুটিছে, মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, হাঁসগুলো প্যাক প্যাক করে ডাকতিছে। শিশুদের নিয়ে এমন আয়োজনের উদ্যোক্তা বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের শিষ্য ডিডি মল্লিক। গুডুর থেকে অনুপ্রাণিত হয়ে শিশুদের নিয়ে কাজ করছেন তিনি। গড়ে তুলেছেন চারুকুঠি শিল্পালয়। ঢাকাতে আমি 22 বছর কাটানোর পরে মনে হলো যে বিশ্ব চিত্রশিল্পী SM সুলতান যদি বিশ্ব জয় করে নড়াইলে ফিরে আসতে পারে, তাহলে আমি কেন ঢাকা শহর থেকে এখানে আসতে পারবো না। সেই থেকে আমার কিন্তু ফিরে আসা, এবং আমি বাড়িতে একটা সংগ্রহশালা করেছি এবং সপ্তাহে একদিন শিশুরা ছবি আঁকার সুযোগ পাচ্ছে। আর যারা আমার ওখানে যেতে পারে না, আমি তাদের জন্য বছরে একবার আউটডোরে বেরিয়ে ছবি আঁকতে যাব তার বাড়ির কাছে, যেন বাবা মা এসে দেখতে পারে যে না, আমার মতো ছেলেমেয়েরা, আমার বাচ্চাদের মতো ছেলেমেয়েরা ছবি আঁকা শিখছে। বিনামূল্যে সংগ্রহশালায় গিয়ে ছবি আঁকা শেখানোর পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও চিত্রাঙ্কনের আলো ছড়িয়ে দিচ্ছেন এই শিল্পী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শীতে কাঁপছে এদেশের দক্ষিণ পশ্চিমে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। কনকনে ঠান্ডা ও হাড় কাঁপানো শীতে জুবুথুবু জনজীবন। তীব্র শীতে কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষ। গত 3 দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রায় বিরাজ করছে এ জেলায়। বৃহস্পতিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এই অঞ্চলে।
ভোরের কুয়াশা আর সকালে তীব্র শীতের সাথে উত্তরের হিমেল হাওয়া কাবু করে দিচ্ছে মানুষ ও প্রাণীকুল। গায়ে গরম কাপড় জড়িয়ে কাঁপতে কাঁপতে জীবন জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন খেটে খাওয়া অনেক মানুষ। চুয়াডাঙ্গা জেলায় খুব শীত ভাই, আমরা কোনো কাজ কাম করে খেতে পারছি না ভাই, খুব কষ্টের ভেতরে আছি। শীতের কারণে কাজে বের হয় গায়ে মানে যাচ্ছে না, তারপরেও যে যাই পোশাক আশাক আছে এই ব্যবহার করে আছে গায়ে দিয়ে কাজে যাইতে হচ্ছে, আর কি করা যাবে। কাজ বেশি খাই, খুব শীত, সকালে যাতে পারছি না, খুব ঠান্ডা পড়ছে বুঝলেন, আর কুয়াশা। শীত তো খুব বেশি, সকালবেলা উদো করা যাচ্ছে না, নামাজ পড়া যাচ্ছে না, হ্যান্ডেল ধরে রাখা যাচ্ছে না, শীতই খুবই বিপদ। বেলা গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথেই বেড়ে যায় শীতের তীব্রতা। রাতের শীতের দাপট দৈত্যের মতো হানা দিচ্ছে চুয়াডাঙ্গার প্রকৃতিতে। তবে সরকারি বেসরকারিভাবে শীত বস্ত্র নিয়ে অনেকেই শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন, যদিও তা চাহিদার তুলনায় অপ্রতুল। হেভি ঠান্ডা, মুরব্বীদের খুব কষ্ট, আমাদের তো এখন সময় আর নেই, আমাদের হেভি খুব কষ্ট। প্রচণ্ড শীত, আমরা এই শীতে মরছি, এইখানে আমাদের আগুন তাপাছি, তা আমাকে এখন পর্যন্ত একটা কম্বল কেউ আমাকে দিল না। অসহায় মানুষের সহায়তার জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানান জেলা প্রশাসক। শীত নামা শুরু করছে, আমাদের প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত প্রস্তুতি আমরা নিচ্ছি এবং জেলা প্রশাসনের তরফ থেকে এবং জেলা পরিষদের তরফ থেকে শীতবস্ত্র ক্রয়ের আমরা উদ্যোগ নিয়েছি এবং স্পেশালি আপনার পৌরসভার মাধ্যমে আমরা কিছু শীতবস্ত্র ক্রয় করে হতদরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্রগুলো বিতরণ করব। দানশীল ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠানও এই শীতবস্ত্র বিতরণের মাধ্যমে সহযোগিতা করতে পারে। ইতিমধ্যে একটা সংস্থা দিয়েছে জেলা প্রশাসনের কাছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে 8 জানুয়ারি পর্যন্ত এই অঞ্চলের তাপমাত্রা একটু বাড়বে, এরপর 9 জানুয়ারি থেকে তাপমাত্রা কমতে থাকবে, তখন শৈত্যপ্রবাহ বয়ে যাবে এই জেলার উপর দিয়ে। কর্কট ক্রান্তি রেখা বরাবর অবস্থান হওয়ায় শীত মৌসুমে প্রায় দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শীত মৌসুমে যশোরের খেজুরের রস ও গুড়ের চাহিদা দেশ জুড়ে। অতিথি আপ্যায়ন, এমনকি উপঢৌকনের রসদ হিসেবে পণ্যটির জুড়ি মেলা ভার, কিন্তু প্রতি বছরই কমছে গাছ ও গাছের সংখ্যা। তাই ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি রস ও গুড়ের গুণগত মান নিশ্চিত করতে যশোরে শুরু হয়েছে খেজুর গাছের বাণিজ্যিক চাষ। যশোরের যশ খেজুরের রস। প্রতি বছর শীত এলেই যশোরের খেজুরের রস আর গুড়ের জন্য যেন উন্মুখ হয়ে থাকে সারা দেশের মানুষ। এমনকি যশোরের গুড় শীতের মৌসুমে মানুষের উপঢৌকনের অন্যতম মাধ্যমে পরিণত হয়। এসব চাহিদার কথা চিন্তা করেই গড়ে উঠেছে হাজারো প্ল্যাটফর্ম, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই প্রতি বছরই কমছে গাছি এবং গাছের সংখ্যা। ফলে গুণগত মানসম্পন্ন গুড় পাওয়া নিয়ে দুশ্চিন্তা রয়ে গেছে। এই দুশ্চিন্তা দূর করতে এগিয়ে এসেছেন যশোরের উদ্যোক্তা মামুন কাইসার। তিনি গড়ে তুলেছেন খেজুর বাগান এবং সেখানে আধুনিক প্রক্রিয়ায় গুণগত মানসম্পন্ন খেজুর রস সংগ্রহ থেকে শুরু করে গুড় তৈরির প্রক্রিয়া সম্পন্ন করছেন। স্বপ্ন দেখছেন বিদেশে রপ্তানির। জেনে নি তার কাছ থেকে খেজুর বাগান তৈরি এবং রপ্তানির স্বপ্ন দেখার বিষয়ে তার চিন্তার কথাগুলো। আমি বিদেশ থেকে আসার পরে আমি চিন্তা করলাম যে যশোরে কিছু একটা চাষ করব, এগ্রিকালচার বেসড, যেটা আমরা এক্সপোর্ট করতে পারবো। তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে যশোরের যশ খেজুরের রস, খেজুর গাছটাই বাংলাদেশের সবচেয়ে ভালো হয় যশোরে। এখানকার রস মিষ্টি, ব্রেক্স হাই থাকে। তো আমি এটা এক্সপোর্ট করতে চাই, সেই জন্য আমি সিরাপ বানানোর জন্য বিদেশ থেকে ফিল্টার নিয়ে আসছি। সিরাপ আমি প্রাথমিকভাবে বানিয়েছি এবং এটা এক্সপোর্ট করতে চাই। আশা করছি নেক্সট ইয়ারে আমরা এক্সপোর্ট প্রসেসে যেতে পারবো। কিছু পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, যেমন আমরা আশা করি এটা ডায়াবেটিক রোগীরা খেতে পারবে, লো গ্লাইসেমিক ইন্ডেক্স। আমাদের 10 বিঘা জমিতে 700 গাছ লাগিয়েছি 6 বছর আগে। এই বছর থেকে আমরা হারভেস্ট শুরু করেছি। আলহামদুলিল্লাহ 50টা গাছ এই বছরে আমরা হারভেস্ট করেছি। আশা করছি নেক্সট ইয়ারে 50% হবে। তারপরের বছরে মানে 2 বছর পরে সম্পূর্ণ গাছ আমরা হারভেস্ট করতে পারবো। আমরা মানুষ দিয়ে ম্যানুয়ালি পরিষ্কার করাচ্ছি, আর সেচটা আমরা দিচ্ছি নদীর পানি দিয়ে। এখানে কোনো সার আমরা ব্যবহার করিনি। প্রথম বছরে শুধু জৈব সার ব্যবহার করেছিলাম, দ্বিতীয় বছরে কোনো সারও ব্যবহার করি নাই, কোনো পেস্টিসাইডও ব্যবহার করি নাই, কীটনাশক ব্যবহার করি নাই। আমরা এখানে শুধু নদীর পানি দিয়ে আমরা এই চাষটা
করার চেষ্টা করছি এবং ফলাফল খুবই ভালো। 4 বছরের মধ্যে আমরা হারভেস্ট করতে পেরেছি কিছু গাছ, আমরা খুবই আনন্দিত সেই ব্যাপারে। আমরা সাবমার্সিবল পাম্প দিয়ে আমরা এটা পাম্প করে নিয়ে আসছি, পাইপলাইনের মাধ্যমে প্লাস্টিকের পাইপ দিয়ে আমরা নিয়ে আসছি প্রায় 1.5 কিলোমিটার, এবং এখানে আমরা ড্রিপিং ইরিগেশন সিস্টেম বানিয়েছি। প্রত্যেকটা গাছের গোড়ায় আমাদের ড্রিপার আছে এবং আমরা এই নদীর পানি আমরা ড্রিপিং সিস্টেমে দিচ্ছি। এতে যেটা হচ্ছে আমাদের কোনো সার ব্যবহার করা লাগছে না। নদীর পানিতেই আমরা আশা করছি যে যথেষ্ট সার আছে, যেটা এই গাছগুলোকে 4 বছরে হারভেস্ট করার মতন উপযোগী করে তুলছে। ভূগর্ভস্থ পানির কোনো ব্যবহার আমরা করছি না, কারণ যেহেতু এটা রসের গাছ, আমরা নিচে থেকে রস চাচ্ছি, সো এই বাগানের নিচের কোনো পানি আমরা ব্যবহার করছি না। তো চাষ ব্যবস্থাটা পরিবর্তন করা দরকার, এটা চাষের আওতার ভিতরে আনা দরকার, যেটা এখনও নেই। আমরা সরকার থেকে যে সাহায্য সহযোগিতাগুলো দেখছি, সেগুলো রাস্তার 2 পাশ দিয়ে বা মাঠের 4 পাশ দিয়ে গাছ লাগানো হচ্ছে। সেটা আমার মতে কোনো চাষ না। চাষ করতে গেলে আপনাকে শুধু একটা জমির ভিতরে একটা গাছ দিয়ে চাষ করতে হবে, যেটা বাইরের দেশগুলোতে করছে। ইন্ডিয়া করছে, পাকিস্তান করছে, সৌদি আরব করছে, ইরান, মরক্কো, আমেরিকাও চাষ করছে, ইসরায়েল চাষ করছে। কিন্তু আমরা শর্টকাট চাই, আমরা একটা জমি থেকে 3-4 রকমের চাষ করতে চাই, যেটা আমাদের এই খেজুর গাছের জন্য একটা অন্তরায়। এবং গাছের সংকট কমে গিয়েছে, এটাও একটা কারণ যে গাছ অনেক দূরে দূরে। একটা গাছিকে 40টা গাছ 50টা গাছ হারভেস্ট করতে যেই তার সারাদিন পার হয়ে যায়। কিন্তু বাগান যদি করা যায়, একটা গাছি 100-150 গাছ কাটতে পারবে, তখন গাছের যেই পারিশ্রমিক সেও একটু বেশি পাবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোনো গাছের অবস্থাই ভালো না, প্রত্যেকটা গাছই নিদারুণ জীবনযাপন করছে, কিন্তু তারাই বাঁচিয়ে রেখেছে শিল্পটাকে। সরকারের উচিত গাছিদের আরও একটু ট্রেন আপ করা এবং তাদের জন্য সাহায্য সহযোগিতা বৃদ্ধি করা। এবং এই খেজুরের চাষ, এটা কোনো ব্যাংকের রিকগনিশনের মধ্যে নাই, মানে বাংলাদেশ ব্যাংক এটাকে চাষ হিসাবে কাউন্ট করে না। তো যদি এটা আপনি কাউন্ট না করেন, তাহলে তো নতুন কেউ এটাতে ইন্টারেস্টেড হবে না। আমাদের যে সরবরাহ, সেটা খুবই কম, চাহিদা অনেক বেশি। এখন এই অল্প সরবরাহকে চাহিদার সাথে সামঞ্জস্য রাখার জন্য এটার সাথে অন্যান্য কিছু চিনি অ্যাড করা হচ্ছে, অন্যান্য কিছু ভেজাল অ্যাড করা হচ্ছে, শুধুমাত্র চাহিদা পূরণ করার জন্য। কিন্তু এই চাহিদা পূরণ করতে যে আমরা কোয়ালিটি ডাউন করে ফেলছি। তো চাহিদা বাড়ার সাথে সাথে আপনার সরবরাহ বাড়াতে গেলে অবশ্যই আপনাকে এটা আধুনিকভাবে চাষ করতে হবে। চাষ যখন করতে পারবেন, তখন এটার আপনি সরবরাহ বাড়াতে পারবেন। এছাড়া এটা বাড়ানোর কোনো রাস্তা আছে বলে আমি মনে করি না। এবার দেখে আসি মামুন কায়সারের খেজুর বাগানের রস সংগ্রহের প্রক্রিয়া। আমরা নেট দিয়ে ঘিরে, মানে পাখি আবার নিপা ভাইরাস মুক্ত এইসব আমাদের এইভাবে কালেক্ট করি আমরা রস, যাতে স্বাস্থ্যসম্মত থাকি, অন্য কেউ সুরক্ষা রাখি সেইভাবে। আমরা প্রথমে ঠিলেটাকে সুন্দর করে ধুই, এরপরে গাছে নিয়ে এসে পাতি, নিয়ে আসার পরে গাছটাকে মাস্ক দিয়ে সুন্দর করে বাঁধি, যাতে এইটাকে পাখিকুলিতে কোনো কিছুতে মুখ না দেয়। এটা যেহেতু কাঁচা খাতে হবে অনেক সময়, যাতে কোনো কিছুতে না মুখ দেয়, এই জন্য আমরা এরকম সুন্দর পরিবেশে করি। এরপরে গুড় বানাই, পাটালিও বানাই, এটাকে কোনো যাতে ময়লা না যায় সেজন্য আমরা সুন্দর পরিবেশে করি। মলা উঠোতে হয়, সেকনি করতে হয়, সেকে করে তারপরে তোমার ধোয়া করতে হয়, মশা করতে হয়, তারপরে তোমার এটা পরিষ্কার করে সেকে মিখে তুলে দিয়ে মলা উঠে গেজে ফেলাই দিয়ে পাটালি বানাতে গেলে। গুড়টা নিয়ে অনেকেই মার্কেটিং করতেছে, বিভিন্ন প্রসেসে বিভিন্ন ব্যবসায়ী মহলও সহযোগিতা করেছে, বিভিন্ন স্পন্সররাও বাইরেও মানে এটি এক্সপোর্ট হচ্ছে। কিন্তু আমি গুড়টা নিয়ে না, আমি অ্যাকচুয়ালি খেজুরের রস, যশোরের যশ খেজুরের রস, এই রসটাই জন্য না আমি সবার কাছে পৌঁছে দিতে পারি, সেই জন্য একটা মার্কেটিং প্ল্যানিং নিয়ে আসছি। খেজুরের রসটা, পিওর খেজুরের রসটা আইস করে আমি মার্কেটিং করতে চাচ্ছি। আমি দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও এক্সপোর্ট করার আমার ইচ্ছা আছে। এবার ভরা মৌসুমে ফুলকপি চাষে কপাল পড়ল মেহেরপুরের কৃষকদের। 2 টাকা কেজি দরেও ফুলকপি বিক্রি করতে পারছেন না চাষিরা। সবজি বিদেশে রপ্তানি করতে না পারলে এভাবে কৃষকদের লোকসান গুনতে হবে বলে জানান কৃষি বিপণন কর্মকর্তা। এভাবেই নিজের কষ্টার্জিত ফসল কেটে ফেলছেন মেহেরপুরের কৃষকেরা। মাঠেই নষ্ট হচ্ছে তাদের স্বপ্ন। ক্রেতা না থাকায় কৃষকদের উৎপাদিত ফুলকপি নষ্ট হচ্ছে জমিতেই। এ চিত্র মেহেরপুর সদর উপজেলার উজলপুর, কুলবাড়িয়া, হরিরামপুর, বামনপাড়া, শৌলমারী, গাংনী উপজেলার সাহারবাটি সহ জেলার বিভিন্ন এলাকার। 2 টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে না ফুলকপি।
এতে উৎপাদন খরচ তো দূরের কথা, পুঁজি হারাতে বসেছেন কৃষকরা। আগামীতে কিভাবে আবাদ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় তারা। কপি বেচা কেনা হয়েছে না, কপির কোনো লোক নেয়, পার্টি নেয়, খাইছে না। এখন কপির যখন দাম নেয় তখন তো আমাদের উপায় আর নেই, হয়েই গেছে যে মাল সে মাল তো কেটে ফেলে দিতেই হবে। 1 টাকা 2 টাকা পিস কিনে লিগে গাড়ি ভাড়া লেবার খরচ দিয়ে ওখান থেকে আমাদের 8-10 হাজার টাকা আরও গায়ে বাজছে। এই জন্যে আর কপি টপি আমরা আর এরকম লোড করবো না চিন্তাভাবনাতে আছি। আমরা ব্যবসায়িক, প্রত্যেকটা ব্যবসায়িক মার খেয়েছে এবছরে, চাষি যেমন মার খেয়েছে ব্যবসায়িকরাও ওইভাবে মার খাইছে। ভুঁড়িটা পরিষ্কার করে দেবো বলে নিয়েছি, আর এই কপি আমরা মোকামে পাঠাছি, গাড়ি ভাড়া আমাদের পকেট থেকে দিতে হবে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে 1 কেজি ফুলকপি উৎপাদনে খরচ হয় 8 থেকে 10 টাকা, বিঘা প্রতি খরচ 35 থেকে 40 হাজার টাকা। অথচ 1 বিঘা ফুলকপি বিক্রি করে 2 থেকে 3 হাজার টাকাও জমাতে পারছেন না কৃষকরা। আমার যে জমিটা 25 কাঠা জমিতে 40,000 টাকা খরচ হয়েছে, আমার 4,000 টাকাও আসবে না। এই ঘাটতে আমরা কী করে দেবো বলেন? এখন যে আমরা তামাক লাগাবো এই সময়টা আমার নেই, এখন আমার সামনে শীতে ধান লাগাতে হবে। দেখতে পাচ্ছেন আমার কপিগুলো সব ফুটিয়ে দাঁড়িয়ে আছে। এই জমিটাতে চাষ করা হয়েছে, সার পানি দিয়ে তৈরি করা হয়েছে, কত কষ্ট করে তৈরি করা হয়েছে যে কিছু হবে বলি আমরা ঘরে যা জোয়ার রেডি করলাম সব এর পেছনে ঢালা হয়েছে। এখন এখান থেকে কিছু হবে আমরা এইগুলো নিয়ে অন্য জমিতে আবাদ করবো। এখানে আমরা যদি মার খাই তাহলে অন্য আবাদ কী করে করবো? কৃষকদের অভিযোগ, একদিকে সার, তেল, কীটনাশক সহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি, অন্যদিকে ফসলের দাম না পাওয়ায় সব মিলিয়ে দিশেহারা মেহেরপুরের কৃষকেরা। যারা পার্টিরা কেনে তারাও কিনছে না, পয়সা হচ্ছে না। সারের দোকানে পয়সাদের কায়দা নাই, জনগণকে কপি দিয়ে দিয়েছি তাও নিচ্ছি না, গরু ছাগলেও কপি খাচ্ছে না, মানে মানুষের বিপদে পড়ে গেছে একবারে। ব্যাপারী 2 দিন কপি কেটে আর কাটছে না, আমার ভুঁড়ে তো ফাঁকা করতে হবে। এই সারের দোকানে 4 লাখ থেকে 5 লাখ টাকা দিই না, এখন আমি বিপদে পড়ে গেছি। কৃষি বিপণন কর্মকর্তা জানান, কৃষকদের ক্ষতি পোষাতে দেশের বিভিন্ন সুপার শপের সাথে যোগাযোগ করে ফুলকপি বিক্রি করার চেষ্টা করছেন। তবে ভরা মৌসুমি সবজি রপ্তানি করার উদ্যোগ নিতে না পারলে দীর্ঘমেয়াদী সমস্যায় পড়তে হবে কৃষকদের। আমরা আসলে পরিসংখ্যান না জেনেই উৎপাদন করে ফেলাই, এবং আমরা দেখা দেখি গত 2 বছরে ফুলকপি প্রায় 1500 টাকা মন নিচে নামেনি, যে কারণে এবারও মনে করে কৃষকরা এরামই আসবে। সে কারণে টাকা পাওয়ার আশাতেই এই ফুলকপির চাষটা অধিক করে অন্য ফসল থেকে। এই কারণে এই সমস্যাটা হচ্ছে যে আমার যতটুকু চাহিদা তার চেয়ে উৎপাদন বেশি হয়ে গেছে। মেহেরপুরে এবার 1,500 হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।